ঠিক আছে। খেজুর। আচ্ছা ঠিক আছে, বাসার অ্যাড্রেসটা বলবো, কিন্তু আসলে ওই আশেপাশের বাড়িঘরের মানুষজন মানে এত বেশি আসছে আম্মুরে দেখতে আমাদের দেখতে যে সবাইকে দিতে দিতে এমন অবস্থা হয়েছে, গত একদিনেই পুরো 20 লিটার পানি শেষ, এবং প্রায় 22 কেজির মতো খেজুর আনছিলাম, সবই শেষ। পরে ডাব সাবান, হ্যাঁ, ডাব সাবান, শ্যাম্পু, এটা সেটা মানে অনেক দিয়ে দিয়ে এখন পর্যন্ত নিজের জন্য 2টা ডাব সাবান পাইছি। ওকে, পড়া শুরু করি। চলেন, আমরা আমাদের একটা বাদ আছে মূলত, একটা টপিক বাদ আছে বলতে রচনা লেখাটাই ফাইনালি আমাদের বাদ রইলো। রিডিং এর আমাদের ক্লাস বাদ আছে, কিন্তু রিডিং এর মূল থিম অলরেডি আপনাদের কাছে আছে। আমরা বাকিটা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করে করে দেখাবো, পাশাপাশি রিঅর্ডার প্যারাগ্রাফে কিছু পড়াশোনা করব আর কি। বাট ওটার থেকেও ইম্পর্টেন্ট একটা টপিক বাদ রইলো আমাদের, সেটার নাম রাইট এসে বা রচনা লেখা। ওকে, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা লিখবো আর কি, ইনশাল্লাহ। সো শুরু করি, হ্যাঁ। এখানে রাইটিং এর রচনা বা রাইট এসে এক্সামের হলে একটা আসবে, খাতায় লিখবেন রাইট এসে। একটা এসে আসবে, 20 মিনিট সময় দিবে, 200 থেকে 300 শব্দের মধ্যে এটাকে টাইপ করতে হবে। টোটাল নাম্বার 25। ওকে। একটা রচনা আসবে, 20 মিনিট সময় প্রত্যেকটা রচনার জন্য, 200 থেকে 300 শব্দের ভিতরে টাইপিং, মোট নাম্বার 25। ওকে, মোটামুটি। এখন বিষয় হচ্ছে 200 থেকে 300 শব্দ, খেয়াল করেন। তো আমরা কতটুকু লিখবো এটা একটা কোশ্চেন। 200 লিখলেও চলবে, 300 লিখলেও চলবে। আপনি সর্বনিম্ন 200টা লিখবেন। যদি 200-র নিচেও নামে, 120 থেকে 199-এর মধ্যে থাকলেও আপনি নাম্বার পাবেন, 120-এর নিচে চলে আসলে নাম্বার পাবেন না, মানে এত খারাপ আপনি না আসলে। চেষ্টা করব সবাই 200 ক্রস করার, 300 যেন অতিক্রম না করি। ওকে, 300 অতিক্রম করে গেলে নাম্বার কিছু কমাই দিবে, 200 থেকে নিচে থাকলে কিছু নাম্বার কমাই দিবে। ওকে, জাস্ট হচ্ছে আপনি চেষ্টা করবেন 200 থেকে 300-র ভিতরে রাখতে। 250 মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড ধরে নিলাম। 200 স্ট্যান্ডার্ড, 300 স্ট্যান্ডার্ড, পুরোটাই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটাই 200 থেকে 300, বাট মেন্টাল স্যাটিসফ্যাকশন 250 পর্যন্ত। অলরাইট, 250, 200, 260, 270, 280, আপ টু 300। ক্লিক করলাম রাইট এসেতে। আমরা একটা সাজেশন দিব আপনাদেরকে, সাজেশনটা বললেই হবে। সাজেশনে 15টা রচনা আছে। এই 15টা রচনা ভালো করলেই ইনশাল্লাহ এনাফ, এর বেশি আর দরকার নেই। সেই সাজেশনটা আমরা একটু দেখাই আপনাদেরকে। ওকে, আচ্ছা। ওকে, রচনা শো করতেছি। আমি আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যাই, আমরা যেখানে আজকে রচনা টাইপ করবো। ওকে, নিয়ে যাচ্ছি ওখানে। এখনো দেখা যাচ্ছে না ওয়ার্ড ফাইল? দিইনি, এখন দেখবেন আর কি। ওকে, 26 বলতেছে আপু, আমি কি ভুল বললাম? ঠিক আছে, 26, 25 এরকমই থাকার কথা। গুলাই ফেলছি বোধহয় আর কি। সমস্যা নেই। নাম্বার 25, 26। আচ্ছা, 25, 26, এটা কোনো ফিক্স মার্কিং নাই। ওকে, আমরা বারবারই বলছি যে এই নাম্বারিং গুলা সেট করা হয়েছে। এটার গল্প একবার বলছি, বিশাল গল্প। কোন কোন সিলেবাস বলবে 26, কেউ বলবে 27, কেউ বলবে 25, কেউ বলবে 31। নো প্রবলেম, ধরে রাখেন 25-এর আশেপাশে। ওকে, তাহলেই হবে। আমি একটা পিডিএফ আপনাদেরকে শো করি। হ্যাঁ,
আচ্ছা, ক্লিয়ার। এখানে দেখেন আমরা একটা পিডিএফ ফাইল দিছি, ওয়ার্ড ফাইল দিছি। এই ফাইলটা অলরেডি আপনাদের কাছে একটা জেপিজি আকারে আছে, মানে আমাদের যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটের একটা ছবি, এটা হচ্ছে একটা ফরম্যাট। ওকে, এটা হলো ফরম্যাটটা, এই ফরম্যাটটা অলরেডি আপনাদের কাছে আছে, আপনারা মুখস্থ করছেন। ওকে, পাশাপাশি এখানে আমরা আর কি করলাম, এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করছি। আজকে আমাদের কাজ হবে এই ওয়ার্ড ফাইলটাকে এডিট করা, মানে হচ্ছে টাইপিং করা এখানে, দেন হচ্ছে গিয়ে এটাকে পিডিএফ করে আপনাদের ক্লাস শেষে আপনাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া। তাহলে বুঝতে পারবেন আজকের ক্লাসে আমরা কি কি করলাম, সেটা আপনি পিডিএফ আকারে পেয়ে যাবেন। ওকে, ওকে। এবার আসেন এই ফাইলটার নিচে থার্ড পেজে, এখানে একটা সাজেশন আছে, এটার একটা স্ক্রিনশট রাখেন বা ছবি তুলে রাখেন। এই 15টা রচনা আমাদের হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমি সেট করে দিলাম। হুম, ঠিক আছে। এই 15টা রচনা আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম 13টাকে বলতেছি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপ, আর লাস্টের দুইটাকে বলতেছি প্রবলেম সলিউশন টাইপ। ওকে, তাহলে আমরা যেটা আজকে করলাম সেটা হচ্ছে সিম্পলি 15টা রচনার লিস্ট আপনাদের দেখাচ্ছি। 15টা রচনাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম 13টাকে আমরা বলতেছি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস টাইপের রচনা, আর এই পাশে যে নাম্বারগুলো আছে এগুলো হলো আমাদের অ্যাপি ইউনির কোয়েশ্চেন নাম্বার। ওকে, সো এগুলো অ্যাপি ইউনির কোয়েশ্চেন নাম্বার, এগুলো অ্যাপি ইউনির কোয়েশ্চেন নাম্বার। আর নিচে যে দুইটা রচনা রাখছি এই দুইটা রচনার নাম হচ্ছে আপনার প্রবলেম এন্ড সলিউশন টাইপ রচনা। অলরাইট, তার মানে আমরা যেটা করব, আমরা সকল রচনাকেই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ টাইপে ফেলতে পারবো সব সময়। মাঝে মাঝে দুই একটা রচনা থাকবে যেখানে ডিরেক্টলি আপনাকে বলবে, একটা সমস্যা তুলে ধরবে। তারা আপনাকে যেমন এই রচনাটাই বলবে যে রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে, প্রচুর পরিমাণে গাড়ি জমে গেছে, এখন এটার সমাধান কি, কিভাবে ট্রাফিক জ্যাম কমানো যেতে পারে। এগুলারে বলে প্রবলেম সলিউশন টাইপ রচনা। অর্থাৎ ওরা এখানে একটা প্রবলেম উল্লেখ করে দিবে, আপনাকে বলবে এই প্রবলেমটা কি কি উপায়ে আপনি সলিউশন করতে পারেন। সাথে আবার একটা আছে ওয়ার্কিং ওমেন, এখানে বলতেছে যে উইমেনরা মানে মহিলারা একই সাথে ফ্যামিলি টেক কেয়ার করা আবার চাকরি করা, এই দুইটা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, এটা একটা প্রবলেম। এই সমস্যাটা সমাধানের জন্য কি কি করা যেতে পারে, আপনাকে এই রচনাতে এরকম একটা প্রশ্ন করবে। তার মানে যে সকল রচনায় আমাদেরকে জিজ্ঞেস করবে, কোনো একটা সমস্যা তুলে দিয়ে বলবে এই সমস্যা থেকে বের হওয়ার সমাধান কি কি, ওগুলা সব হচ্ছে প্রবলেম সলিউশন টাইপ রচনা। এগুলা অত বেশি পরীক্ষায় আসে না। আর বাকি যত রচনা আছে সব রচনাকে আমরা এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ টাইপে ফেলতে পারবো। ওকে, তার মানে এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ টাইপ রচনার পাশে আমরা তাহলে ব্রেকেটে লিখতে পারি মোস্ট প্রেফার্ড, অথবা হচ্ছে হ্যাঁ মোস্ট প্রেফার্ড আমরা লিখতে পারি। কি লিখলাম, প্রেফার্ড, PREFERRED, আমরা এটারে মোস্ট প্রেফার্ড লিখতে পারি, রাইট। আরেকবার একটু বলি, আমরা এখন কি করলাম একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইল শো করতেছি, যেখানে আমরা টাইপিং করব মানে রচনাটা লিখবো। এই ওয়ার্ড ফাইলটা মোটামুটি আমাদের 9-10টা পেজ আছে। যেমন মাত্র একটা শব্দ ঢুকালাম মোস্ট প্রেফার্ড, মানে আমরা আজকে এটা এডিট করব, তারপরে এটাকে পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাপিনিতে যেই কতগুলো রচনা আছে, 500-550 মতো, এত রচনা করার দরকার নেই। এর মধ্যে থেকে 15টা রচনা আমরা খুঁজে বের করছি, যেই 15টা রচনা মোস্ট রিপিটেড, অর্থাৎ প্রায়ই এগুলা থেকে আসতে দেখা যায়। আসবেই যে এমন কোনো কথা নাই, এটা আমাদের একেবারেই ওল্ড কথাবার্তা যে এখানে কমন পড়বেই। আমরা যেখানে যে চ্যাপ্টারে সাজেশন দেই এরকম কোনো সিউরিটি নাই, বাট আসতে পারে, প্রায় দেখা যায় আসে। এখন কথা হচ্ছে কমন পড়ুক আর না পড়ুক, আপনি দক্ষ হইলেই হইলো। সেটা কমন হইলেও পারবেন, কমন না পড়লেও পারবেন, বাট এখান থেকে প্রায় অনেক সময় আমরা দেখতে পাই কমন পড়ে। ওকে, সো চলেন এবার এই 15টা রচনাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। কি করলাম, প্রথম যে উপরে 13টা রচনা আছে, এই যে এই 13টা রচনা, এই 13টা রচনাকে আমরা বলছি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস টাইপ। আর লাস্টে যে দুটা রচনা আছে এই দুটা রচনাকে আমরা বলছি প্রবলেম এন্ড সলিউশন টাইপ। তাহলে আপনি এইটা অন্তত খাতায় নোট করতে পারেন, যত রচনা আসবে যদি সেখানে প্রবলেম বা সলিউশন টাইপ না বলে, সব রচনাকে আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপে লিখতে পারবো। ওকে, তাহলে এবার
আমরা এখানে সাজিয়েছি কিভাবে দেখেন, প্রথমটা দিছি 158 নম্বর, 160, আবার 159, মানে নাম্বারে গড়মিল কেন, কারণ যেগুলা পরীক্ষা একটু বেশি আসছে সেগুলোর উপরের দিকে রাখছি। মানে এইখানে যে 15টা আছে, এই 15টার ভিতরেও তো আবার যেগুলো একটু বেশি বেশি আশা আছে সেগুলোর একটু উপরের দিকে রাখছি। যেমন আমাদের আহ এই যে 7ই আগস্ট, এখন তো চলে আপনার নভেম্বর মাস, আগস্ট মাসে যে ব্যাপক বড় একটা পিটির পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরেও তো আমাদের রাইটিং এ 90 আউট অফ 90 এসছে। সেখানে আমরা একই ব্যাচের দুইজনের এই রচনাটা আসছে একসাথে। তার মানে ওরা একই দিনে পরীক্ষা দিছে, একই দিনের এক্সামে দুইজনের একই রচনা আসছে, এই টেলিভিশনটা আসছে। অলরাইট। তো যা হোক, নাইম ভাইয়ের এটা আসছিল, উনি রাইটিং এ 90 পেয়েছিল। তো টেলিভিশন 2 নাম্বারটা, কারো আবার ডেঞ্জারাস অ্যাক্টিভিটি, সেদিন আমাদের একজন হিন্দু ধর্মাবলম্বী আপুর আসছে এটা। তো এটা অনেকবার পরীক্ষা আসা, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিসটা হিউজ টাইমস এটা পরীক্ষার হলে আসছে। এবার চলেন আমরা এখান থেকে সবগুলো রচনা আজকে করব। ওকে, খেয়াল করেন, আমরা আজকে 15টা রচনা করব। আগামী ক্লাসটাও আমরা রচনার উপর থাকবো, এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে রাইটিং এ ভালো স্কোর করার জন্য রচনার কোনো বিকল্প নেই, কারণ রচনা একাই আপনাকে 25, 26, 27 নাম্বার দিবে, সেটা পুরোটাই রাইটিং এ যাবে। তাহলে আপনি রচনা খারাপ করে কোনোভাবে রাইটিং ভালো করতে পারবেন। এই জন্য আমি আমাদের রাইটিং এর রচনার উপর 2টা ক্লাস করাবো। অলরাইট, আজকে আমরা রাইট করব, আগামী ক্লাসে আমরা অনেকগুলা প্রবলেম ধরে ধরে দেখাবো, সেখানে আরো অ্যানালাইসিস করে করে আমরা আরো কিছু বের করবো। অলরাইট, আজকে আমরা রাইট করব, ঠিক আছে? সো এই 2টা ক্লাস কোনোভাবে মিস করবেন না। অলরাইট, ওই যে দেখেন আমাদের সাজ্জাদ লিখছে এই পাশে, আজকে ওর এক বড় ভাই পরীক্ষা দিছে, তারও টেলিভিশন পরীক্ষা আসছে। টেলিভিশনটা খুব রিপিটেড, মানে এইখানে যেগুলো আছে এগুলা মোস্ট রিপিটেড গুলাই আমার। অনেক দিন লাগছে এরকম একটা লিস্ট তৈরি করতে, কারণ স্টুডেন্টসদের সাথে কথা বলতে হয়, কার কোনটা আসছে নাম্বার লিখে রাখতে হয়, জমাইতে হয়, এগুলা অ্যাপে নিতে সার্চ করতে হয়, বের করতে হয়। আবার স্টুডেন্টের এক্সাম হলে যেমন যদিও আজকে আমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট আমি দিয়েছি, মাহমুদুল, যে 81 পেয়েছে, আলহামদুলিল্লাহ। ওর কথা আমি প্রত্যেক ব্যাচে ব্যাচেই বলছি, আপনারাও শুনছেন দুই এক বেলা। তো ওর কোনটা আসছে এখনো কথা হয়নি, হয়তো ক্লাস শেষে কথা হবে, দেখা গেলো এখান থেকে কমন পড়তেও পারে। সো সিম্পলি আমরা বারবার বলছি এই 15টা খুব ভালো করে করবেন। ওকে, আজকে আমরা এই 15টা আলোচনা শেষ করবো। খেয়াল রাখেন, ভয় পায় না, একটা ভালো করে শেষ করলে বাকি 14টা আমরা আলোচনা করলেই বুঝবেন 15টা আরামসে শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা 15টা আবার হোমওয়ার্ক থেকে বের করে করে দেখাবো কি কি সমস্যা হয়েছে। ওকে, চলেন এবার 158 নাম্বার প্রথম থেকে সিরিয়ালে শুরু করি। গেলাম 158 নাম্বারে, আপনি নিতে নিয়ে যাই আপনার। এগুলা তো জানেন কিভাবে বের করতে হয়। 158 লিখে সার্চ করবেন, বের হয়ে গেল 158 নাম্বার। অলরাইট, চলে গেলাম অ্যাপ ইউনিতে আপনাকে নিয়ে। তাহলে ওই পাতার একটা স্ক্রিনশট রাখলেন যাদের কাছে নেই। ওকে, এই যে চলে আসছেন অ্যাপ ইউনি। অ্যাপ ইউনি গেছে আপনাদের ওখানে, একটু দেখাবেন আপনি। ওকে, থ্যাংক ইউ। অ্যাপ ইউনি গিয়েছে আপনাদের এখানে, গুড। এবার দেখেন 158 নাম্বার আমরা বের করলাম। ওকে, 158, ঠিক আছে। আচ্ছা, 158 নম্বর সার্চ দিয়ে বের করলাম। তারপরে ওই যে একটু নিচে যাবেন, নিচে গিয়ে এই পাশে দেখেন এটা টেস্টেড 969 বার। মানে 500 ক্রস করেছে, এরকম টেস্টেড নাম্বার আপনি খুব বেশি একটা পাবেন না, হাতে গোনা অল্প কয়েকটা পাবেন। এর মধ্যে এটা অনেকবার ক্রস করা, হয়তো আপনি 800 900 ক্রস করার রচনা খুঁজেই পাবেন না এক দুইটা, আর এটা অনেকবার। অলরাইট, সো চলেন এটাকে আমরা প্র্যাকটিস করি আজকে, মানে নিয়ে যাই প্রশ্নে আপনাদেরকে। খেয়াল করেন, এই হলো রচনার উপরের গাইডলাইন। অলরাইট, বুঝছেন? তুমি 20 মিনিট সময় পাবা, 20 মিনিটের ভিতরে তুমি চিন্তা করবা কি কি লিখবা, কেমনে কি করবা, 300 থেকে 200 শব্দের ভিতরে রাইট করবা। ওকে 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 ওকে, এগুলা ডিরেকশন। এই হলো প্রশ্ন, নিচে হলো বাক্স, বাক্সর ভিতরে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসেন এখানে। মিনিট শুরু হয়ে গেছে, 20 থেকে আস্তে আস্তে কমে 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 আপনার হচ্ছে জিরোতে আসবে। ওকে, কেউ যদি আমার কথা না বুঝেন কাইন্ডলি বেল দিন 2 3 বার, কারণ আমি বলেছিলাম যে নাকে রক্তক্ষরণের কারণে মানে বুঝতেছেন কথা কেমন জানি হচ্ছে। চেষ্টা করছি, না বুঝলে আমাকে বেল দিয়েন, আমি আবার বলবো। ওকে, আচ্ছা, এখানে এই যে একটা প্রশ্ন এখানে জিজ্ঞেস করছে, মেনি পিপল। ওকে, আরেকবার, নিচে একটা বক্স আছে, পরীক্ষার হলেও থাকবে, ওয়ার্ড কাউন্ট এক্সামের হলেও দেখা যাবে। ওকে, এবার প্রশ্নটা পড়া যাক। 158 নাম্বার রচনার প্রশ্নটা আমরা পড়ছি, খেয়াল করেন। মেনি পিপল এঙ্গেজ ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস
such as skydiving, skiing and extreme motorcycling. অনেক মানুষ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর মধ্যে নিজেকে নিযুক্ত করে, এঙ্গেজ মানে নিযুক্ত করা, নিয়োজিত করা বা মানে রিস্কি কাজকর্ম মানুষ করে আর কি। সাচেস দিয়ে উদাহরণ লিখতে হয়, তাহলে খাতায় লিখে রাখবেন সাচেস এই ফ্রেজটার অর্থ হচ্ছে যেমন। লেখেন খাতায় সাচেস, এটার অর্থ হচ্ছে যেমন। সো আপনারা যখনই কোনো উদাহরণ দিবেন সাচেস দিয়ে উদাহরণগুলো লিখবেন। আর খেয়াল রাখবেন আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণে অ্যাডভান্স রাইটিং নিয়ে কথা বলবো, এগুলো খাতায় নোট করবেন। ওকে, যেহেতু বলেছি রচনাটা ভালো করলে আপনি রাইটিং এ দারুণ রেজাল্ট করবেন। ওকে, খেয়াল রাখবেন। সো সাচেস দিয়ে যখন আপনি রচনায় বা কোথাও কিছু লিখবেন তার আগে একটা কমা দিবেন, লিখে রাখবেন। যখনই কোনো বড় সেন্টেন্সে সাচেস দিয়ে কোনো উদাহরণ টুদাহরণ লিখতে হয় তখন তার আগে একটা সুন্দর মতো কমা দিতে হয়। ওকে, যেমন ধরেন আমরা যদি বলি there are a lot of games in our world such as rugby, cricket, ফুটবল, তার মানে দেয়ার আর এ লট অফ গেমস ইন দ্য ওয়ার্ল্ড, কমা তারপরে হবে সাচেস। ওকে, তার মানে বুঝছেন সাচেস দিয়ে বোঝানো হয় যেমন। সো যেমন লেখার আগে ইংরেজিতে সাচেস লিখলে তার একটা কমা দিয়ে নেবেন। ওকে, গট ইট। এটা অনেক কাজে দিবে। আচ্ছা, এবার ওরা বলতেছে যে অনেক মানুষ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজে নিযুক্ত হচ্ছে, যেমন তারা আকাশ থেকে লাফ দেয়, স্কাই ডাইভিং তো বুঝছেন, প্যারাশুটের মাধ্যমে অনেক সময় বিমান থেকে লাফ দেয়। স্কিইং, স্কিইং শব্দের অর্থ হচ্ছে বরফের উপরে এক ধরনের লম্বা লম্বা জুতা থাকে, সেগুলো নিয়ে বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, বৃদ্ধরাও করে। অ্যান্ড এক্সট্রিম মোটর সাইক্লিং, এবং উল্টাপাল্টা বাইকিং করে মানে মানুষজন। আর ইউ ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস, তুমি কি এগুলোর পক্ষে অর নট নাকি বিপক্ষে? খেয়াল করেন, মেনি পিপল এঙ্গেজ ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস সাচ এস স্কাইডাইভিং, স্কিইং এন্ড এক্সট্রিম মোটরসাইক্লিং। এটা হলো প্রশ্নের মূল পার্ট। অনেক মানুষ আজকাল বিপজ্জনক কর্মকাণ্ডে নিযুক্ত হচ্ছে, যেমন আকাশ থেকে লাফ দেয়, বরফের উপর দৌড়াদৌড়ি করে, রিস্কি, পড়ে গেলে ব্যথা পাবেন, এবং উল্টাপাল্টা মোটর সাইক্লিং করে। প্রশ্ন করছে আপনাকে, আর ইউ ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস, তুমি কি এই কাজগুলোর পক্ষে, ফেভারে, অর অথবা নট নাকি তুমি এগুলার বিপক্ষে? যদি আপনি বলেন আমি পক্ষে, তাহলে আপনাকে কোয়েশ্চেন করেছে হোয়াই, কেন তুমি এগুলার পক্ষে। যদি বলেন না আমি এগুলার বিপক্ষে, আমি এগুলো পছন্দ করি না, তখন আপনাকে এখানে অ্যান্সার লিখছে হোয়াই, কেন তুমি এগুলা পছন্দ করো না। তার মানে আমাদের এখানে বুঝে গেল প্রশ্নে আমি আমার মতো লিখতে পারবো। খেয়াল করবেন, এখানে আপনি পক্ষেও লিখতে পারবেন, বিপক্ষেও লিখতে পারবেন। কারণ কি, কোশ্চেন করেছে অর দিয়ে, তাহলে খাতায় লিখবেন যদি অর দিয়ে প্রশ্ন করা হয় খাতায় লিখবেন। মাঝে মাঝে এরকম দুই দিকের থেকে প্রশ্ন করবে, তুমি কি এটা নাকি ওটা। যদি প্রশ্ন করা হয় অর দিয়ে, অর শব্দের অর্থ অথবা, তাহলে আপনি যে কোনো এক পক্ষে লিখতে পারবো। লিখেন, অর দিয়ে প্রশ্ন করা হলে আমি যে কোনো এক পক্ষে লিখতে পারবো। যদি এন্ড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে দুই পক্ষেই লিখতে হবে। অনেক প্রশ্ন এরকম থাকবে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, আলোচনা করেন অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দুটাই আলোচনা করেন, তখন কিন্তু আপনাকে দুই পক্ষে আলোচনা করতে হবে। ওকে, তোমার একটু ইনকলে লিখেন, হ্যাঁ মেসেজে লিখেন কোনো প্রবলেম হলে। হ্যাঁ বেল দিয়েছেন বুঝছি, মেসেজে লিখেন আরেকবার প্লিজ। অলরাইট, কথা বুঝতে সমস্যা হচ্ছে বুঝে গেছি, একটু দাঁড়ান পানি খেয়ে নিই। ওকে, এগেন আমরা বলছি যে আপনারা খাতার মধ্যে লিখবেন যদি কখনো কোনো প্রশ্নে আপনাকে অর দিয়ে প্রশ্ন করে, অরের অর্থ হচ্ছে অথবা, আর এন্ড দিয়ে যদি প্রশ্ন করে তাহলে কি হবে। কোনো প্রশ্নে যদি অর দিয়ে প্রশ্ন করে তাহলে আপনি যে কোনো এক পক্ষে লিখতে পারবেন। যেমন কি এই প্রশ্নটাতে আমাদের জিজ্ঞেস করছে আর ইউ ইন ফেভার অফ সাচ অ্যাক্টিভিটিস, তুমি কি এই যে বিপজ্জনক কর্মকাণ্ডগুলোর কথা বলেছি তুমি কি এগুলার পক্ষে, ফেভার মানে পক্ষে, অর অথবা নট নাকি তুমি বিপক্ষে। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস গুলার পক্ষে, তাহলে এই বক্সের মধ্যে টাইপিং করতে হবে কেন আপনি এগুলার পক্ষে গেলেন, বিপক্ষের কিছু লেখার দরকার পড়বে না। এটাই বলেছি, যখন আমাদেরকে অর দিয়ে কোয়েশ্চেন করবে তখন আমরা যে কোনো এক পক্ষে লিখলেই হবে। কেউ যদি বলে না আমি এগুলার বিপক্ষে,
আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস পছন্দই করি না, তখন আপনাকে জিজ্ঞেস করছে হয় কেন করো না, তাহলে এখানে আপনাকে বক্সের ভিতরে লিখতে হবে এই এই কারণে আমি এগুলা পছন্দ করি না। লিখতে হবে যে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস করলে অ্যাক্সিডেন্ট করতে পারেন, মারা যেতে পারেন। আপনি স্কাই ডাইভিং করলে পড়ে গেলে মারা যেতে পারেন। আপনি পাহাড় থেকে এই যে কক্সবাজারে প্যারাসেলিং হয়, আপনি ওগুলোও লিখতে পারবেন। মানে প্রশ্নের বাইরে অন্যান্য উদাহরণ লিখলে রচনা আরো ভালো হবে। আপনি তখন এগুলার বিপক্ষে কথা বলবেন। এক্সট্রিম মোটর সাইক্লিং করলে রোড অ্যাক্সিডেন্ট হবে, স্পট ডেড হতে পারেন। এক্সট্রিম মোটর সাইক্লিং এটা কখনোই ভালো কাজ না, নেগেটিভ লিখতে হবে। আর যদি বলেন আমি এগুলার পক্ষে, তখন আপনি এগুলারে তেল দিতে হবে, সব পজিটিভ কথা লিখতে হবে। তখন লিখতে হবে কি, হ্যাঁ এক্সট্রিম মোটর সাইক্লিং একটা দারুণ ব্যাপার, এটা যখন আমি করি আমি মজা পাই। স্কাই ডাইভিং আমার একটা পেশন, আমি বিদেশে ঘুরতে গেলে স্কাই ডাইভিং করি, স্কিইং আমার বাচ্চারা পছন্দ করে। তার মানে প্রশ্ন যেদিকে আপনার উত্তর ওইদিকে হইলেই হবে। ওকে, এখানে ব্যাপারটা এরকম, খেয়াল করবেন, যে কোনো রচনায় আপনি আপনার মন গড়া মতামত দিতে পারবেন, কিন্তু সেটা প্রশ্ন অনুযায়ী হইতে হবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি আপনার মতো করে আপনার মতামত প্রেজেন্ট করবেন, কিন্তু প্রশ্ন অনুযায়ী হতে হবে। বাট এটা যদি আপাত দৃষ্টিতে দেখতেও খারাপ লাগে, এটা দিয়ে নাম্বারে কোনো সমস্যা হবে না। ধরেন কোন একটা প্রশ্নে আসছে এক্সামে যে মানুষকে মেরে ফেলা কি ভালো। ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রশ্ন তৈরি করছে, মানুষ যে মারামারি করে, মানুষকে মেরে ফেলা কি ভালো নাকি খারাপ, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? সে এটা পরীক্ষা আসবে না। আপনি যদি বলেন হ্যাঁ ভালো, যদি আপনি কারণগুলো লিখতে পারেন কেন ভালো, আপনি পরীক্ষার হলে এআই কাছে নাম্বার পাবেন। এআই এটা নিয়ে মাইন্ড করবে না, তুই তুমি কি করতেছো, মানুষ মেরে ফেলাইবা। হয়তো আপনি টিচারের কাছে এটা দিলে স্যার আপনার একটা বকা দিতে পারে যে এটা কোনো কথা। এআই দেখবে আপনি যে প্রশ্ন মানে উত্তর দিতেন গ্রামাটিক্যালি বানানের দিকে এবং থেমেটিক্যালি সেটা ঠিক আছে কিনা, তিনটা জিনিস খেয়াল করতে হয়, গ্রামাটিক্যালি, থেমেটিক্যালি এন্ড হচ্ছে আমাদের স্পেলিংটা ঠিক থাকে কিনা। থেমেটিক্যালি মানে কি, আপনাকে যেটা প্রশ্ন করছে উত্তর ওটা দিছেন কিনা। ওকে, এই হলো ব্যাপার। আর খাতায় লিখবেন, রচনা আমরা 3 থেকে 5 প্যারার মধ্যে লিখবো, লিখে রাখেন 3 থেকে 5টা প্যারাগ্রাফের ভিতরে একটা রচনা শেষ করবেন। ওকে, 3টা দিলেও হবে, 4টা দিলেও হবে, 5টা দিলেও হবে। কেউ যদি বলেন 1 প্যারায় দিলে সমস্যা আছে, সমস্যা নেই, রচনার একটা স্ট্যান্ডার্ড আছে। 3 থেকে 5 প্যারার মধ্যে রচনা লেখা ভালো। ট্রাই করবেন 4 প্যারার মধ্যে লেখা যায় কিনা। ওকে, চেষ্টা থাকবে আপনার প্রতিটা রচনা 4 প্যারার মধ্যে লেখার, তবে 3 থেকে 5টা হলেও কোনো সমস্যা নেই। অলরাইট, এবার আসেন বেস্ট নাম্বার পেতে গেলে কি করতে হবে। বেস্ট নাম্বার খেয়াল করেন, বেস্ট নাম্বার পেতে গেলে শুরু থেকে আমরা বলে আসছি সেলফ স্পিকিং এ বলছি সেলফ স্পিকিং, আমরা এসএসটি তে বলছি সেলফ রাইটিং, বিভিন্ন জায়গায় আমরা এগুলো কথা বলে আসছি। না পারলে আমরা ফরম্যাট প্রোভাইড করি, সেটা আমাদের সেকেন্ড স্টেজ। রচনার ক্ষেত্রেও সেম। যদি কেউ রাইটিং এ ফিল করেন যে আপনি রাইটিং এ ভালো, আপনি মোটামুটি ভালো লিখেন, 80% ভালো হলেই হবে, 20% ভুল করার পরেও আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাবেন। সে একটা রচনা আপনি 230 শব্দে লিখলেন, এর মধ্যে আমি দেখলাম 5টা 6টা ভুল হয়েছে, ব্যাপার না, কোনো ব্যাপার না। অলরাইট, বাট যদি এমন হয় ভুলের পরিমাণই বেশি হয়, প্রচুর ভুল, তাহলে সেলফ রাইটিং করার দরকার নেই। বাট সেলফ রাইটিং করলে শিওর শট আপনি ভালো নাম্বার পাবেন। আমি বারবার বলছি, সেলফ রাইটিং করলে আপনি শিওর শট দারুণ ভালো নাম্বার পাবেন। ওই যে মনে রাখবেন ওই উদাহরণটা, সীমানা ছুঁই ছুঁই করেও 6 মারা যায়, স্টেডিয়াম পার করেও 6 মারা যায়, আপনার ওই 6টা স্টেডিয়াম পার হয়ে হবে যদি আপনি সেলফ রেটিং করতে পারেন। কিভাবে সেটা, ধরেন এখানে জিজ্ঞেস করছে অনেক মানুষ যেহেতু ডেঞ্জারাস অ্যাক্টিভিটিসে নিযুক্ত হয়ে আছে, তুমি কি এগুলো পছন্দ করো নাকি করো না। আমি বললাম কি, সে আমি নিজে পরীক্ষা দিলে কি আমি ফরম্যাট ফলো করতাম না। সো আমি আপনারও বলছি ফলো করবেন না, যখন আপনি পারবেন না তখন আপনি ফরম্যাট ফলো করবেন। ওকে, সে এই প্রশ্নটা যদি আপনি লিখেন কিভাবে লিখতে পারতেন, এখানে তারা বলছে বিভিন্ন রকমের ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস যে আছে, তুমি কি এগুলো পছন্দ করতেছো নাকি করো নাই। প্রথমে আমি কি করব, সিদ্ধান্ত নিব আমি কি পক্ষে লিখবো নাকি বিপক্ষে লিখবো। তাহলে এখন সবাই খাতায় লিখবেন, যেই দিকে আপনি বেশি লিখতে পারবেন সবসময় ওই দিকে লিখবেন। কথা বুঝিয়েন, ধরেন আপনি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস পছন্দ করেন না, খেয়াল করেন, আপনি আসলেই চান না এক্সট্রিম মোটরসাইক্লিং পোলাপান করুক, আকাশ থেকে লাফ দিক, বাট আপনি এগুলার পক্ষে লিখলে বেশি লিখতে পারবেন পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, আপনি ওটাই করবেন। ওকে,
যদি আপনি ফিল করেন আমি পক্ষে লিখলে বেশি লিখতে পারবো, এখানে ভুল মানে আমার অ্যান্সার বিপক্ষে লেখার থেকে ভালো হবে, আপনি ওটাই লিখবেন। আপনি মনে মনে ডেঞ্জারাস অ্যাক্টিভিটি পছন্দ না করলে করেন, সেটা সমস্যা নেই। এক্সামে নাম্বার ভালো পাওয়ার জন্য যেদিকে বেশি লিখতে পারবেন আপনি ওইদিকে লিখবেন। সে আমি ডিসাইড করলাম আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর ফেভারে আছি। ফেভার মানে পক্ষ। অলরাইট। সো আমি শুরুতেই যে কোনো ভাবে সেলফ রেটিং শুরু করা যেতে পারে। ধরেন আপনি এখানে শুরুতেই শুরু করতে পারেন কি, মেনি পিপল এঙ্গেজ ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, না আপনি এখান থেকে ধরেন আহ, যে কোনো একটা দিয়ে স্টার্ট করলেন নিজের মতো। ধরেন এরকম করে লিখলেন ইন দিস ওয়ার্ল্ড, WRLD, কই গেল, WORLD কমা। তবে আপনাকে জানতে হবে সেলফ রেটিং এর সময় কোথায় কমাগুলো বসতে হয়, বানানগুলো সঠিক হচ্ছে কিনা, টুকটাক গ্রামাটিক্যালি নলেজ থাকতে হবে। এটা যদি একটু কম থাকে তারপরে আপনি চেষ্টা করবেন, বাসায় তো বুঝতে পারবেন আপনার অবস্থাটা কোথায়। কালকের ক্লাসেও আমরা দেখবো যে হ্যাঁ আরো আলোচনার মাধ্যমে আপনি আরো ক্লিয়ার হবেন, দুটা ক্লাসে আপনি টের পাবেন যে আসলে আপনি রচনা পরীক্ষায় কেমনে লিখবেন। কেউ যদি ফিল করেন হ্যাঁ আমি সেলফ রেটিং এ ভালো, নিজেরে তো নিজেই চিনেন চিনেন না, তাহলে আপনি সেলফ রেটিং এ গোত্র করেন। যেমন আমাদের মাহমুদুল, সে 52 ব্যাচের স্টুডেন্ট ছিল, তারা আমি 53 ব্যাচে জয়েন করাইছিলাম। বিকজ অফ সে যা বলি সে সব মানে, এবং সে অনেকে অনেক হেল্প করছে। আর এই 53 ব্যাচে বসে থাকলে অনেকে বলতো যে মাহমুদুল ভাই একটু নক দিছি দেখেন, সে সবারই হেল্প করতো, আজকে সে 81 পাইছে। আর মানুষকে হেল্প করলে আল্লাহ তার হেল্প করে। এই ছেলেটা সেলফ রেটিং পারতো। সে অনেকবার বলছে ভাই আপনি আমারে বলেন আপনার টেমপ্লেট যে নাইম ভাই লিখছে উনি যে 90 পাইছে, আহ, আমি কি আপনার ফরম্যাট লিখবো, আমার বড় নাম্বার দাও? আমি বলছি না, শিওর শটের জন্য আপনাকে সেলফ রেডি করতে হবে। হয়তো নাইম ভাই আমাদের টেমপ্লেটকে মডিফাই করতে পারছে, সেটা আমি শেখাবো, কিন্তু আরো 10 জন তো আমাদের টেমপ্লেট লিখবে, সবাই কি 90 পাইছে না। কিন্তু সেলফ রাইট করলে আপনি সবসময় ভালো নাম্বার পাবেন। ওকে। সো সেলফ রাইট, মানে সেলফ রাইটিংটা ফার্স্ট প্রেফারেবল ওয়ে। সেটা কিভাবে? যে কোনো ভাবে, কোনো ফরম্যাট নাই, খালি আপনি 4টা প্যারা মনে রাখেন, বা 5টা প্যারা বা 3টা প্যারা, আর 2টা থিম মনে রাখতে হবে। সেটা কি? প্রথম প্যারায় হয় ইন্ট্রোডাকশন, লাস্টের প্যারায় হয় কনক্লুশন। প্রথম প্যারা ইন্ট্রোডাকশন, বাংলায় যাকে বলে ভূমিকা। খেয়াল করবেন, চলে গেলাম আমাদের ফরম্যাটে। খেয়াল করেন, আমরা ফরম্যাটে যাই। কথা না বুঝলে লিখবেন, হ্যাঁ, আশা করি ক্লিয়ারলি বুঝছেন। হিউম্যান চেক ওগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। হিউম্যান চেক বিষয়টা বুঝতে পারেননি। হিউম্যান চেক হবে যদি কারো পরীক্ষায়, আপনার ওয়েবসাইট ঘাটাঘাটি করেন না কেন, ওখানে লিখাই আছে যদি কারো পরীক্ষায় কোনো কারণে এআই ওটার অ্যান্সার তৈরি করতে না পারে, কোনো কারণে যদি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি মনে হয়, কেউ জালিয়াতি করছে বা আহ, কত কিছুই তো পৃথিবীতে হয়, একজনের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে আরেকজনকে পরীক্ষা দিচ্ছে, বা তাদের কাছে যদি মনে হয় কোনো কারণে কোনো পরীক্ষা জালিয়াতি হয়েছে, সেটারে তারা হিউম্যান চেকে নিবে, ওই পরীক্ষার রেজাল্ট আটকায় রাখবে, বা সেটা বেশ অনেক দিন তাদের কাছে মনে হইলে, সাধারণত এটা করে না, সবার রেজাল্টই তারা 2 থেকে 5 দিনের মধ্যে দিয়ে দেয়, ওটা তারা বলছেই ম্যাক্সিমাম 5 ডেজ এর মধ্যে তারা রেজাল্ট দিয়ে দিবে, এটাই তাদের নর্মাল বিহেভ। অলরাইট। আচ্ছা, আমরা ফরম্যাটে গেলাম, আসেন। আরে দাঁড়ান, টেমপ্লেট লিখবেন কি না লিখবেন ওটা এখন ডিসাইড করতেছে কেন, ক্লাস তো কেবল শুরু হইলো, ওটা তো আপনি নিজেই বুঝবেন কোনটা লিখবেন। আচ্ছা, এবার আসেন আমরা ফরম্যাটে যাই। হ্যাঁ, এই হলো আমাদের ফরম্যাট, রাইট? আপনাদের কাছে এটা আছে। হ্যাঁ, খেয়াল করেন, এটা হলো আমাদের ফরম্যাট, আপনার কাছে এটা আছে। সেট করলাম। বুঝতে থাকবেন, আমি বুঝাচ্ছি। এই ফরম্যাটের দিকে তাকান, খাতার মধ্যে নোট নিবেন। এই যে প্রথম প্যারা যেটা দেখছেন, এটাকে আমরা কি বলতাম বাংলা দ্বিতীয় পত্রের ভাষায়? আমরা দ্বিতীয় পত্রের ভাষায় বলতাম হচ্ছে গিয়ে ভূমিকা, নাকি? বা আমরা যেটারে বাংলা দ্বিতীয় পত্রে লিখতাম ভূমিকা, নিচেরটারে লিখতাম উপসংহার। সো আপনাদের সবাই যারা ফরম্যাট লিখবেন, যারা সেলফ লিখবেন, সবার জন্য একই ঘোষণা। সেটা হচ্ছে ভূমিকার প্যারাতে কোনো বিস্তারিত আলোচনা চলবে না, লিখে রাখেন। ভূমিকার প্যারাতে কোনো বিস্তারিত আলোচনা হবে না, এই জন্য এটার নাম ভূমিকা হয়েছে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি প্যারাতে ডিটেলস হয় না। যেমন ধরেন আপনি প্রথম প্যারাতে যদি শুরু করেন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ আমার পছন্দ, কারণ আমি যখন এক্সট্রিমলি বাইক চালাই আমি এনজয় করতে পারি, আমি যখন হচ্ছে গিয়ে আকাশ থেকে লাফ দিই তখন আমার দারুণ লাগে। অথবা কেউ লিখে বসতেছে হয় নাই, when I get vacation I try to do hill trekking with my colleagues, যখন আমি ছুটি পাই আমার কলিগদের সাথে আমি পাহাড়ে চলে যাই হিল ট্রেকিং করতে, প্রথম বেড়াতে আলোচনা শুরু করছেন, এটা করা যাবে না। অলরাইট, জাস্ট সিম্পলি মেসেজিং এ থাকেন না, আমরা একটু ইয়েতে চলে আসি।
এখানে যেটা করবেন, স্ক্রিন দেখা যাচ্ছে না না? মাহিন ভাই একটু ইয়ে করেন, কি বলে যে রিফ্রেশ করেন, ঠিক হয়ে যাবে। ওকে। সো প্রথম প্যারায় কোনো ধরনের বিস্তারিত আলোচনা করা যাবে না, থিমটা বুঝবেন কিন্তু, হ্যাঁ, একটা রচনা ডেভেলপ করতে গেলে এই জিনিসগুলো মানতে হয়। তার মানে প্রথম প্যারায় করবেনটা কি, তাহলে ওটাই লিখেন যে ভূমিকার প্যারায় আমরা টেমপ্লেট লিখি আর ডিটেইল লিখি, সবাই সবই পড়ছি একসাথে, কিন্তু ভূমিকার প্যারায় আমরা কোনো ধরনের বিস্তারিত আলোচনা করব না। কি করবেন তাহলে দেখেন, খেয়াল করেন, বুঝেন একটু, হ্যাঁ। ধরেন ফন্ট গুলা ছোট দেখা যায়। ওকে ওকে ওকে। আচ্ছা, আপাতত শুধু বুঝেন প্রথম প্যারায় আর লাস্ট প্যারায় কি ফন্ট গুলা, তাহলে একটু পরে আমি জুম দিয়ে বড় করে দিচ্ছি, একটু শুধু বুঝেন, হ্যাঁ। প্রথম প্যারায় কি লিখবেন এটা একটু ডিসাইড করেন। যেমন ধরেন একটা মিটিং এ যখন আপনি যান, তখন যে ইন্ট্রোডাক্টরি স্পিচ যে ব্যক্তি দেয়, সে ব্যক্তি এসে কি বলে যে উপস্থিত সকলকে সালাম, আজকের মঞ্চে অমুক আছেন তমুক আছেন, আজকে আমাদের আলোচ্য বিষয় এটা, সবাই ধৈর্য ধরে এসেছেন, খুশি হয়েছি, এখন আমাদের মঞ্চে আসবে আলোচনা নিয়ে অমুক অমুক ভাই, এই বলে সে কিন্তু চলে যায়, সে কিন্তু আলোচনা করে না। তার মানে আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাতে শুধু ভাইব দিবেন, নিচের প্যারায় কি নিয়ে কথা হবে শুধু এইটুকু বলবেন, উপরের প্যারায় যে আজকে আমি রচনার নিচের প্যারাগুলোতে এটা নিয়ে কথা বলবো, এটার নাম ইন্ট্রোডাকশন। মনে রাখবেন ওই যে মিটিং এর কথাটা, মিটিং এর প্রথম ব্যক্তি কিন্তু মিটিং শেষ করে ফেলে না, সে কোনো বিস্তারিত কথা বলে না, সে এসে শুধু ইন্ট্রো করে একজনকে ডেকে মাইক তুলে দিয়ে সে চলে যায়, তখন ওই ব্যক্তিটা কি করে এখান থেকে মানে ডিটেল কথা বলা শুরু করে। তার মানে এটা হলো মিটিং এর প্রথম ব্যক্তিটা। এখানে জাস্ট সিম্পলি এই প্যারাটাতে আপনি লিখবেন আজকের এই রচনায় আমি কেন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে গেলাম সেই ব্যাপারে লিখবো, এইটুকুই। কেন গেলেন সেই কেনর উত্তরগুলা এখানে দিতে হবে। ওকে, আশা করি বুঝছেন। আর কনক্লুশন বা লাস্টের প্যারায় কোনো বিস্তারিত আলোচনা করবেন না, কারণ লাস্টের প্যারায় বিস্তারিত আলোচনা করলে সেটার কনক্লুশন থাকে না, সেটা ডেসক্রিপটিভ প্যারা হয়ে যায়। সো লাস্টের প্যারাটাকে আমরা উপসংহার বলতাম বাংলা দ্বিতীয় পত্রের ভাষায়। সো যে যেভাবেই রচনা লিখেন, হোয়াট এভার ইউ রাইট ফ্রম ফরম্যাট অর ইউ রাইট বাই ওন, জাস্ট ইউজ দিস। আপনি সিম্পলি প্রথম প্যারা লাস্ট প্যারা কোনো ধরনের বিস্তারিত দিবেন না, সকল বিস্তারিত আলাপ মাঝখানের প্যারাতে হবে। তাহলে প্রথম প্যারায় কি হলো, প্রথম প্যারায় শুধু এইটুকু হবে যে মাঝখানের প্যারাগুলোতে কি নিয়ে আলোচনা হবে শুধু এইটুকু বলে চলে যাবেন, আলোচনাটা করবেন মাঝখানে। আর লাস্টের উপসংহারে গিয়ে বলবেন কি, উপরে যে আমি আলোচনাগুলা করলাম এটা মিটিং এর কথা মনে রাখেন, যখন মিটিং শেষ হয় শেষে ওই ব্যক্তিটা আবার আসে, এসে বলে দীর্ঘ 3 ঘন্টা ধরে আপনারা উপস্থিত ছিলেন, অনেক বয়ান হয়েছে, বড় ভাইরা অনেক অনেক মূল্যবান কথা বলেছে, সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ, কষ্ট করে এখানে এসেছেন। তো আজকে যা যা আলোচনা হলো আমরা সবাই এগুলো মেনে চলবো, কিন্তু সে কি আর আলোচনা করে? সে শুধু বলে আজকে যা যা আলোচনা হলো আমরা এগুলো ফলো করব। তার মানে কনক্লুশনের প্যারাতেও আপনি এই কাজটা করবেন রচনার ক্ষেত্রে, উপরে যা যা আলোচনা হলো এটার একটা রেফারেন্স ধরে শুধু এরকম কিছু বলবেন যে উপরে আমরা যা যা আলোচনা করলাম এটার একটা সাজেশন, অথবা উপরের আলোচনাটা আমাদের জন্য ফলপ্রসূ, অথবা উপরের আলোচনাগুলো আমাদের ইম্প্যাক্ট ফেলবে, এরকম এরকম। আবার গিয়ে কোনো বিস্তারিত আলোচনা করবেন না, অনেকে এই কাজটা করে, সে আবার কনক্লুশনের মধ্যে গিয়ে আবার উদাহরণ টুদাহরণ লেখা শুরু করে। তাহলে ওটার নাম তো আর কনক্লুশনই প্যারা হয় না, ওকে একটা রচনা এইভাবে ডেভেলপ করতে হয়। ওকে, এবার আমরা সিম্পলি বলি কি কি বুঝলাম এতক্ষণে। আমরা রচনা লিখবো 200 থেকে 300 শব্দের ভিতরে, সময় পাবো 20 মিনিট। আমরা চেষ্টা করব এখানে কমপক্ষে 250 শব্দের আশেপাশে লেখার জন্য। কেউ আবার এই প্রশ্ন করিয়েন না মুখ খোলার পরে যে ভাই আমি যদি 210 লিখি আমি কি নাম্বার পাবো? আপনারা এগুলাই করেন, আমি তো বলি নাই পাবেন না, তাই তো বলছে 200 থেকে 300 লিখলে আপনি নাম্বার পাবেন। আপনি 250-র আশেপাশে রাখলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। আহ আশা করি আপনি আরো ভালো নাম্বার করতে পারবেন, কারণ 200 একটু গরিব গরিব ভাব হয়, যেখানে আপনাকে 300 পর্যন্ত লিমিট দিছে। ওকে, নাম্বার পাবেন না ওটা বলা হয়নি। সো তারপরে বলা হলো আপনি যে কয় শব্দের মধ্যেই লিখেন চেষ্টা করবেন সেটাকে 3 থেকে 5টা প্যারার মধ্যে রচনাটা লিখতে। আমাদের এই ফরম্যাটে এই মোমেন্টে যেটা দেখাচ্ছি এটাতে কয়টা প্যারা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আপনি লেখার সময় সেটা 4টা করে লেখার চেষ্টা করবেন, 5টা হলেও সমস্যা নাই, 3টা হলেও সমস্যা নেই, একটা হলেও সমস্যা নেই, তবে একটা হলে কেমন জানি লাগে, গদবাঁধা সিরিয়ালে লেখা ভালো দেখায় না। ওকে, ইন্ট্রো প্যারাটার মধ্যে কি থাকবে? সেলফ লিখলে শিওর শট
বাউন্ডারি পার হয়ে 6 না, এটা স্টেডিয়াম পার হয়ে 6। যদি কেউ সেলফ লিখেন, সে, যদি কেউ আমার ফরম্যাট ফলো করেন অথবা অন্য কারো ফরম্যাট ফলো করেন, আই ডোন্ট মাইন্ড, যে কোনো ফরম্যাট আপনিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন প্রথম প্যারায় কোনো ধরনের বিস্তারিত আলোচনা হবে না। কি হবে তাহলে? প্রথম প্যারায় আপনি সিম্পলি জাস্ট বলবেন আজকের রচনায় নিচে আমি এটা নিয়ে আলোচনা করব, এই বলে শেষ করে দিবেন। কিন্তু আলোচনাটা করবেন এসে মাঝখানে। ওকে, জনে ওই যে আজকের ইন্ট্রোডাকশনে ব্যক্তিটা বলে গিয়েছে আজকে আমাদের এই মিটিং এ উপস্থিত আছেন অমুক ভাই তমুক ভাই, তারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, ডেকে নিচ্ছি আমাদের অমুক ভাইকে। তারপরে ভাইয়েরা আসে বক্তব্য দেয়। শুরুতে উনি খালি বলে ভাইয়েরা এই এই বিষয়ে বক্তব্য রাখবে। তার মানে আপনার ইন্ট্রোডাক্টরি প্যারার কাজ হলো শুধু ভাইব দিয়ে যাওয়া, ভূমিকা দিয়ে যাওয়া যে আজকের রচনাটা কিসের ব্যাপারে হবে। কোনো ধরনের বিস্তারিত আলোচনা ওখানে করবেন না। ওকে, টুকটাক আলোচনা ঢুকে যেতে পারে, খেয়াল রাখেন, ওটা দিয়ে ক্ষতি নাই। এমন না যে আপনি নাম্বার পাবেন না, তবে বেটার নাম্বার করার জন্য রচনাকে রচনা অনুযায়ী ডেভেলপ করবেন। আর লাস্টের প্যারাটা খেয়াল রাখবেন, সব সময় লাস্টের প্যারায়ও বিস্তারিত আলোচনা বাদ। কি হবে তাহলে লাস্টের প্যারায়? উপরের প্যারাগুলোতে যা যা আলোচনা হয়েছে সেই ব্যাপারে লাস্টে একটা আহ মানে ধরেন যে পাম্পট্টি টাইপের একটা কিছু দিয়ে দেওয়া আর কি। বাট বিস্তারিত আলোচনা করবেন না, এটা শুধু মাথায় রাখেন। এবার চলেন আমরা আমাদের রচনার কাছে চলে যাই। ওকে, চলে গেলাম আমাদের অ্যাপিএমিতে, আরেকবার নিয়ে আসলাম আপনাদের। ওকে, খেয়াল করেন অ্যাপিএমি আসছে। আচ্ছা, এবার আমি বলছিলাম যে কেউ যদি সেলফ লিখেন খুব ভালো, এই লেখাগুলো আপনি ফরম্যাটের সাথে ম্যাচ করেও যদি লিখেন তাতেও খুব ভালো। আর কেউ যদি শুধু ফরম্যাট লিখেন, নিজে থেকে এক ফোঁটাও কিছু না লিখেন, সেটা মোটেও ভালো না। অলরাইট, বিভিন্ন জায়গায় ফেসবুকে শুনবেন উমুকের টেমপ্লেট লিখে আমি 90 পেয়েছি রাইটিং এ। আরেকজন বলবে আমি তো লিখেছি, আমি তো পাইলাম না, আমি তো 60 পাইলাম। তা আমার ক্লাসে সবাই কি রাইটিং এ 90 পাইছে, বা আপনারাও কি সবাই পাবেন? কেউ কি কম পাবেন না? পাবেন। তো তো ফরম্যাট তো সবার জন্য একটাই। তাহলে নাম্বারটা, পার্থক্যটা কোন জায়গায় হলো? পার্থক্যটা হলো ওই ফরম্যাটের ভিতরে আমাদের প্রশ্ন অনুযায়ী কিছু লাইন বসানো লাগে, সেই বসানোতে গরমিলটা হবে। কেউ একটু ভালো বাক্য বসাবে, সুন্দর বসাবে, কেউ বসাইতে গিয়ে একটু ভুলটা বেশি করবে, এইভাবে একটু একটু নাম্বার কমবে। ওকে, সো কেউ সেলফ লিখতে পারলে কোনো ফরম্যাট পড়ার দরকার নেই ভাই, ওটাই ভালো। আর যদি আপনি সেলফ লিখতে গিয়ে প্রচুর পরিমাণে ভুল করেন, তাহলে ফরম্যাটের সাথে একটা মিক্সিং নিতে পারেন। কিছু ফরম্যাট, কিছু সেলফ, কিছু ফরম্যাট, কিছু সেলফ, অথবা ফরম্যাটই থাকলো ম্যাক্সিমাম, সেটা মাঝখানে মোটামুটি 30-40% আপনি জাস্ট হচ্ছে সেন্টেন্স গুলো বসাই দিলেন। যেটা আমাদের গত মাসে যে ভাই ওভারঅল 90 পেয়েছে, জিসান তারিক ভাই, এটা উনি করতে পারছে। উনি ফরম্যাটের উপর নিচ ঠিক রাখছে, মাঝখানে নিজে থেকে লিখছে। সো আমরা আজকে সবকিছুই দেখাবো। ওকে, সো এবার আসেন সেলফ রাইটিং এ কষ্ট কম। কষ্ট কম কোনো চিন্তা ভাবনার কিছু নাই, আসবে মনে, খালি লিখতে থাকবেন, কোনো ফরম্যাট ফলো করার কোনো কাহিনী নাই। সে আপনি শুরুতে এখানে যদি ইন দিস ওয়ার্ল্ড দিয়ে শুরু করতে পারেন, কেউ আবার বলবে যে না আমি টুডে দিয়ে শুরু করব, নো প্রবলেম, কেউ কিছুই দিবে না, সে এটা দিয়েও শুরু করবে। বা প্রশ্নটা লিখেও সে শুরু করতে পারে। অথবা ধরেন কেউ এভাবে শুরু করলো, ইন দিস ওয়ার্ল্ড THERE দেয়ার আর মেনি DANGEROUSACTIVITS কমা লাইক, একটু আগে একটা সাচেস দিয়েছিল, আমি এটা লাইক দিয়ে লিখতে পারি। তাহলে খাতায় লিখবেন সাচেস এর পরিবর্তে আপনারা লাইক ব্যবহার করতে পারবেন। ওকে, লাইক মানেও যেমন। সে আপনি এখানে লিখলেন ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায়, দেয়ার আর মেনি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, অনেক অনেক বিপজ্জনক কর্মকাণ্ড আছে। লাইক, কিন্তু আপনাকে জানতে হবে মেনির পরে নাউনের প্লুরাল ফর্ম লিখতে হয়, অ্যাক্টিভিটি লিখলে হয় না, অ্যাক্টিভিটিস লিখতে হয়। এখানে দেয়ার আর লিখতে হবে, এখানে প্লুরাল করে লিখছেন। এই টুকটাক নলেজ থাকলে আপনি সেলফ রাইট করবেন। ওকে, তারপরে লাইক দিয়ে আপনি লেখা শুরু করলেন, ধরেন ওদেরটাও নিতে পারেন, লাইক স্কাই ডাইভিং, স্কিইং এন্ড এক্সট্রিম মোটরসাইক্লিং। অথবা আপনি বা এরকম করে লিখতে পারেন, হ্যাঁ এটা লিখতে পারেন। তারপরে অথবা আপনি এখানে কমা দিয়ে আরো 2-3টা বানায়ও লিখতে পারবেন। হুম, এক্সট্রিম মোটরসাইক্লিং কমা দিয়ে লিখলেন, হিল ট্রেকিং, হিল TREKKING, হিল ট্রেকিং। তারপরে কমা দিয়ে আপনি লিখলেন প্যারাসেলিং, PARASAILING, প্যারাসেলিং। এন্ড দিয়ে আপনি ধরেন আরেকটা লিখলেন রোলার কোস্টার, ROLLERCOASTER, আপনি রোলার কোস্টার দিলেন, ফুল স্টপ। তারপরে লিখতে পারেন কি, যে অনেক মানুষ এগুলো পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না, মানে আপনি ইন্ট্রো দিতেছেন।
আপনি লিখতে পারেন মেনি পিপল, মেনি পিপল, পিইওপিএল, পিপল লাইক, THESE। এখানে কিন্তু দিজ লিখতে হবে, কারণ কি দিস হচ্ছে সিঙ্গুলার আর দিজ হচ্ছে প্লুরাল। এখানে যেহেতু আমরা অনেকগুলা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর নাম বলছি, তাহলে এখানে দিস না দিয়ে দিজ দিতে হবে, যেটার বানান THESE, রাইট? তাহলে মেনি পিপল লাইক দিস টাইপস অফ, টাইপস অফ অ্যাক্টিভিটিস, SETIVITIES, some others not, SOME some, OTHERS not। অন্য অনেকে পছন্দ করে না। মোটামুটি দেখেন 27 শব্দ হয়ে গেছে। সেলফ লিখলে তাড়াতাড়ি হয়। তারপরে আপনি লিখবেন কি আজকের রচনায় আপনি কোন দিকে যাবেন। মানে এখানে যে দুইটা লাইন বললেন, এটা বলে কি করলেন, রচনাটারে শুরু করলেন। কেউ এটা এইভাবে লিখবে, কেউ অন্য লিখবে, কেউ ইন দিস ওয়ার্ল্ড না দিয়ে লিখবে ইন দিস কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এই সমসাময়িক পৃথিবীতে। সে লিখবে যে there are a lot of dangerous activities, ফুল স্টপ, অথবা হ্যাঁ ফুল স্টপ। তারপরে সে লিখবে স্কিইং, এক্সট্রিম মোটর সাইক্লিং এন্ড স্কাই ডাইভিং আর সাম অফ দেম। তাদের মধ্যে কিছু হচ্ছে স্কাই ডাইভিং, স্কিইং এন্ড এক্সট্রিম মোটর সাইক্লিং। কেউ লাইনটাকে ওভাবেও ডেভেলপ করতে পারে। তারপরে আমরা এখানে লিখেছি মেনি পিপল লাইক দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস, সাম আদার্স নট। অনেকে এগুলা পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না। আপনি হয়তো এটাকে আরেকটু ইজি করে লিখবেন। এখানে লিখতে পারেন, কি লিখবেন, এখানে লিখতে পারেন যে ইন আওয়ার সোসাইটি দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি অপোনেন্টস অফ দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল এজ সাম প্রপোনেন্টস। যে এটার মানে হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা অনেকে করে, এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে অনেকে আছে। এটা লিখে জাস্ট আপনি ভাইব দিয়ে স্টার্ট করলেন। এরপরে ওই যে আপনি এই রচনায় কি লিখবেন সেই লাইনটা এখানে লিখবেন। সো এখানে আপনি লিখতে পারেন যে ইন দিস এসে, এই রচনায়, অথবা কেউ লিখবে হেয়ার, হেয়ার দিয়ে লেখা যায়, হেয়ার মানে এইখানে, হেয়ার দিলেন কমা, হেয়ার আই উইল রাইট, WRIT রাইট। আপনি কি লিখবেন এগুলার পক্ষে, তাই লিখেন হেয়ার আই উইল রাইট দ্য ফেভারনেস, অথবা হেয়ার আই উইল রাইট ইন FAVOUR। ওই যে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি এগুলার পক্ষে নাকি বিপক্ষে, তাহলে লিখেন আমি আজকে এগুলার পক্ষে লিখবো। সো হেয়ার আই উইল রাইট ইন ফেভার অফ such kind of, such kinds of, such kind of activities, SE, অথবা such kind of risky activities, RISKY risky, SETIVITIES, such kind of risky activities। যে আজকে আমি এই ধরনের রিস্কি অ্যাক্টিভিটিস গুলোর পক্ষে লিখবো। তার মানে দেখেন আপনার ইনটু প্যারাতে কি দাঁড়াইছে, আপনি যে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস পছন্দ করেন এটা আপনি বুঝাইতে পারছেন। প্রশ্নে জিজ্ঞেস করছে তুমি কি এগুলোর পক্ষে নাকি বিপক্ষে, আপনার এই লাইনটা পড়ার মানে কিন্তু বুঝতে পারছি আপনি এগুলার পক্ষে। এবার কেন এগুলার পক্ষে গেলেন, এগুলার কারণ গিয়ে লিখবেন আপনি নিচের প্যারাতে, এখানে আর লিখবেন না। ওকে, এবার নিচের প্যারাতে গিয়ে আপনি লিখতে পারেন যে দেয়ার আর মেনি পয়েন্ট অফ ভিউ ইন ইন ফেভার অফ মাই স্টেটমেন্ট, অথবা ইন ফেভার অফ মাই ডিসিশন। আমি যে ডিসিশনটা নিছি আজকে আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে লিখবো, এটার পিছনে অনেক পয়েন্ট অফ ভিউজ আছে। তারপরে আপনি দিয়ে লিখতে পারেন ওয়ান অফ দ্যাম ইজ হোয়েন আই ডু ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস আই ক্যান এনজয়, ফুল স্টপ দিয়ে আপনি লিখতে পারেন হোয়েন এভার আই রাইড মাই বাইক এক্সট্রিমলি অন রোড, কমা আই ফিল সো চিল্ড, যখন আমি আমার বাইক রাস্তাঘাটে প্রচুর এক্সট্রিমলি চালাই আমি চিল করি, ফুল স্টপ দিয়ে আপনি আরেকটা লিখেন মাই চিলড্রেন লাইক স্কিইং অ্যালট, আমার বাচ্চারা বরফের উপর দৌড়াইতে অনেক পছন্দ করে। আপনি ফুল স্টপ দিয়ে আরেকটা লিখেন সে যখন আমি ভ্যাকেশন পাই আমি কলিগদের সাথে হিল ট্রেকিং করতে চলে যাই। দেখা গেল এইভাবে আপনি একটা প্যারা শেষ করলেন। এখানে আপনি আরেকটা প্যারা তৈরি করেন যেখানে আপনি আরো কয়েকটা পক্ষের কথা লিখবেন। আপনি এখানে কিছু এক্সাম্পল দিতে পারেন। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল অমুক দেশ আপনার এক্সট্রিম মোটর সাইক্লিং এ পার্টিসিপেট করে। যেমন ধরেন চাইনিজরা কি করে, এই যে ফর্মুলা ওয়ানের যে কার রেসিং খেলে সেখানে তো আমাদের কোনো প্রতিযোগী দুই একটা হয়তো যায়, তো ওই দেশে তো ওগুলা ট্রেনিংই করায়, ওগুলো তো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। আপনি ওগুলো উদাহরণে লিখতে পারবেন যে দেয়ার আর মেনি কান্ট্রিজ আর ডেভেলপিং, অথবা আর প্রমোটিং মেনি অ্যাথলেটস টু পারফর্ম ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস সাচ এজ কার রেসার, বাইক রেসার।
তারপরে আপনি আরো দুই একটা কারণ লিখলেন কেন আপনি এগুলা পছন্দ করেন। এইভাবে আপনি 3টা প্যারা লিখলেন। এরপরে লাস্টে কনক্লুশনের প্যারাতে গিয়ে আপনি কি লিখবেন, যে উপরে যে এতক্ষণ আলোচনা করলাম সে ওটা আপনি ইন কনক্লুশন দিয়ে শুরু করতে পারেন, ইন সামারি দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি এখানে ফাইনালি দিয়ে শুরু করতে পারেন, অথবা ওভারঅল দিয়ে শুরু করতে পারেন। কনক্লুশনের প্যারা আপনি আপনার মতো করে যে কোনো একটা দিয়ে শুরু করবেন। শুধু খেয়াল রাখতে হবে আপনাকে সেন্টেন্স কানেক্টরের শুরুতে কমা দিতে হয়, ওভারঅল কমা দিতে হবে একটা কমা। তারপরে আপনি লিখেন না, উপরে যে এতক্ষণ আলোচনা করলাম, আমি যে বাইক চালাইলে হ্যাপি হই, এই হই সেই হই ইত্যাদি আমি আলোচনা করে যেটা বুঝছি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস করা ভালো, মানে আপনার এখন এগুলার পক্ষে কথা বলতে হবে। তারপরে লাস্টে আপনি একটা সাজেশন দিয়ে দিতে পারেন যে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস যখন আমাদের ইয়াং জেনারেশনরা করবে দে শুড বি কেয়ারফুল, অথবা কেউ বলবে সেফটি গার্ড যেন পরে এগুলো আপনারা করেন। এটা আপনি একটা লাস্টে লিখে দিতে পারেন। সে কেউ এরকম লিখলো যে ওভারঅল উপরে যে আলোচনা করেছি আফটার অ্যানালাইজিং অ্যাভাব মেনশনড ডিসকাশন। অ্যাভাব মেনশনড ডিসকাশন মানে উপরে যে আমি মেনশন করেছি ওই আলোচনাটাকে অ্যানালাইসিস করে আমি এটা বলতে পারি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ আর উইল হেল্পফুল ফর আওয়ার মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফিজিক্যাল ফিটনেস। আই রেকমেন্ড দ্যাট, আমি সাজেস্ট করছি যে whenever the young generations perform dangerous activities, they should wear safety guards. রচনা শেষ। হুম। আপনি লাস্টে কি করছেন? কোনো বিস্তারিত আলোচনা করেননি, খালি বলছেন উপরে যে আমি এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি ওটাকে অ্যানালাইসিস করে আমি বুঝতে পারছি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস আমাদের জন্য ভালো, আমাদের ইয়াং জেনারেশনরা যদি এটা পারফর্ম করে তাদেরকে সেফটি গার্ড পরে নেওয়া উচিত। এটা আপনি সাজেশন দিয়ে কমপ্লিট করে দিলেন, রচনা শেষ। সেলফ রাইটিং, এই ক্ষেত্রে কি জানতে হবে? টুকিটাকি গ্রামাটিক্যাল কিছু ইউজ আছে, যেমন কোথায় কমাটা বসবে, পাংচুয়েশন মার্কস গুলা কোথায় বসবে, জ্যোতি চিহ্ন গুলা, কোন পার্সোভিস কেমনে বসাবেন, কোন গ্রামারে লিখবেন ইত্যাদি ইত্যাদি। যদি এই নলেজ থাকে আমি বলবো অ্যাপ্লাই করেন, বাসায় দেখেন, অ্যাপ ইউনিতে সাবমিট করেন, দেখেন কেমন নাম্বার আসে। অ্যাপ ইউনি এখানে 26-এ মার্কিং করে, ওর নাম্বার ডাজেন্ট ম্যাটার। আপনি চেষ্টা করবেন এখানে অ্যাপ ইউনির নাম্বার কোনো ভাবেই দেখার দরকার নেই, কারণ অ্যাপ ইউনি 26-এ 26 হাবিজাবি লিখলেও দেয়। এ তো আমি অকপটেই বলি। ইভেন আমি অ্যাপ ইউনির এগুলা লিখে লিখে পাঠাই, আপনাদেরও দেখাবো এখন একটা রচনা দেখাবো 26-এ 26 দিবে, কিন্তু ওখানে কিছুই আমি লিখিনি। এক রচনার উত্তর আরেক রচনায় বসাইছি, দিছে 26, আর ভালো করে লিখছি দিছে 12। ওই 12ই পরীক্ষার হলে আপনারা 90 দিবে। বুঝছেন কিনা? আপনার কাজ জাস্ট আপনি লিখছেন কিনা, যেটা জিজ্ঞেস করেছে সেটা। অ্যাপিউনি এখানে আপনার কিছু গ্রামাটিক্যাল কারেকশন দিবে, এটা বেশ ভালো। সেন্টেন্স কারেকশন এটা খুব ভালো। আপনি দেখেন এই ভুলের পরিমাণগুলো কতটুকু, জাস্ট আপনি অ্যাপিউনি নাম্বারকে সাইড করে রাখেন, ওর নাম্বার দেখার কোনো দরকার নেই। আমি আবারও বলছি, এই ধরনের কমপ্লেন মোটেও করিয়েন না যে অ্যাপিউনিতে নাম্বার উঠে না। কারো উঠবে, কারো 26 উঠবে, আবার কারো 10 উঠবে, কারো 12 উঠবে। আপনি শুধু দেখেন প্রশ্ন অনুযায়ী লিখছেন কিনা। অ্যাপিউনিতে আপনি হাবিজাবি লিখলেও নাম্বার উঠাইতে পারবেন, ওটা আমি দেখাবো একটু পর। ওকে, সো জাস্ট সিম্পলি খেয়াল রাখেন প্রথম প্যারা লাস্টের প্যারাতে কোনো বিস্তারিত আলোচনা দিবেন না, মাঝখানে বিস্তারিত আলোচনা করবেন। টুকিটাকি গ্রামারে ভুল করলেও আপনি সেলফ রাইট করবেন, আপনি শিওর শর্ট ভালো নাম্বার পাবেন। এবার সেলফ রাইটারদের আমি একটু হেল্প করব আমাদের ফরম্যাটের দ্বারা, তাহলে যারা ফরম্যাট লিখবে তাদেরও হয়ে যাবে, তাদেরও হয়ে যাবে, দুই দলেরই হয়ে যাবে। চলেন এবার আমি ফরম্যাটটার মধ্যে কিভাবে সেলফ রাইট করা যায় সেটা দেখাই, খুব মনোযোগ রাখবেন এভরিওয়ান। চলে গেলাম ফরম্যাট, অ্যাগেইন ফরম্যাট। পিয়ারসনের পোর্টাল কিনে কি করবেন আপনি? পিয়ারসনের পোর্টাল তো অনেক দাম, ওটা আপনি কিনে কি করবেন? সো এটা কোনো ব্যাপার না। পরীক্ষার হলে আপনি নাম্বার পাবেন কি পাবেন না আমার কথা যদি মানেন তাইলে আপনি বুঝবেন। ঠিক আছে? আচ্ছা, চলে গেলাম ফরম্যাটে। সরি, কোথায় চলে যাব? ফরম্যাটে, হ্যাঁ ফরম্যাটে চলে যাব। পিয়ারসনের পোর্টাল দিয়ে লাভ নাই, আপনার কাজ হলো গুড রাইট করতে পারলে, যেন আমরা বারবারই বলি যে ওভারঅল 90 পায় সে কখনো মকে 90 পায় না। যেমন আজকের মাহমুদুল যে 81 পাইছে, সে একটা মক টেস্ট দিছে, সে কি ওটা 70 মধ্যে ক্রস করে নাই? তো সে পরীক্ষা 81 পায়নি। ব্যাপারটা হচ্ছে আপনি যদি আমার কাছে লাস্টের 2টা ক্লাসে মক প্রেজেন্ট করতে পারেন আমি বুঝতেই পারবো ইনশাল্লাহ আপনি কি করবেন পরীক্ষায়। মানে আপনিও বুঝতে পারবেন, এতদিন কোর্স করে তো অন্তত এটা বুঝছেন
যে অ্যাপ ইউনির কিছু জায়গায় ও ঠিকঠাক নাম্বার দেয়, কিছু জায়গায় দেয় না। সব পোর্টাল একই রকম, কার কাছে যাবেন? সব একই জাতের। চলেন এবার চলে গেলাম আমাদের ফরম্যাটে। এবার আসেন ফরম্যাট, খেয়াল করেন। হ্যাঁ, ফরম্যাটে খেয়াল করেন, 158 নাম্বার রচনা তুলে নিয়ে আসছি তারে কপি করে। ওকে, এই হলো 158 নাম্বার, কপি করে নিয়ে আসলাম, দেখেন। ওকে, দেখা যাচ্ছে এই হলো সেই রচনা। ওকে, এবার এই হলো আমাদের ফরম্যাট। ওকে, এই হলো আমাদের ফরম্যাট। আপনাদের ফরম্যাটের ওখানে বেসড অন লেখা আছে, আমরা একসময় ফ্রম মাই ওন অবজারভেশন দিয়ে লিখতাম, একই কথা। আপনি চাইলে বেসড অন মাই ওন অবজারভেশনও লিখতে পারেন, ফ্রম মাই ওন অবজারভেশনও লিখতে পারেন। কেউ চাইলে এটার একটু বদলায়ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন টেমপ্লেটকে একটু একটু করে চেঞ্জ করে নিব নাকি, হ্যাঁ নিতে পারেন। তাহলে আপনি গ্রামাটিক্যালি যেন সেটা কারেক্ট থাকে, একটু বুঝে শুনে করতে পারেন। ওকে, করেন, কোনো সমস্যা নেই, বাট একটু গ্রামাটিক্যালি ঠিক রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। কেউ আপনারে বলবে এখানে আমি লিখবো ফ্রম মাই পার্সপেক্টিভ, আমি এই দুটার একটাও লিখবো না, নো প্রবলেম ভাই, লিখেন, নো প্রবলেম, লিখেন। এবার আসেন এখানে কি আছে, বেসড অন মাই ওন অবজারভেশন, মানে কি আমার ব্যক্তিগত অভিমত থেকে রচনা লেখা শুরু হলো। দা সিগনিফিকেন্স অফ, আমাদের এখানে একটা টপিক নামে একটা জায়গা আছে। আমাদের এই ফরম্যাটের ভিতরে অনেকগুলো টপিক 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 আছে, রাইট? এই টপিক গুলা কি জিনিস? ওকে, বুঝেন। যখনই আপনি ফরম্যাটের মধ্যে লিখবেন, তখনই আপনাকে এই টপিকটা বের করতে হবে প্রথমে। টপিক শব্দের অর্থ খাতায় লিখবেন মূল বিষয়বস্তু, লিখেন টপিক শব্দের অর্থ মূল বিষয়বস্তু। তার মানে প্রত্যেকটা রচনায় একটা মূল বিষয়বস্তু আছে না? আছে। এই জায়গাটায় শুধু মূল বিষয়বস্তুটার নাম লিখেই হবে। কেউ যদি গ্রামাটিক্যালি আরেকটু বুঝতে পারেন তাহলে তিনি এটা বুঝতে পেরেছেন আশা করি। এখানে মূলত আমরা একটা নাউন অথবা নাউন ফ্রেজ লিখি। যদি এখানে সিম্পল একটা শব্দ লিখি তাহলে সেটাকে আমরা নাউন বলছি, যদি দুইটা তিনটা চারটা বলি তাহলে সেটাকে নাউন ফ্রেজ বলছি। ওকে, আশা করি বুঝছেন। একটা শব্দ আসলে ফ্রেজের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা সাধারণত ফ্রেজ বলি দুইটা তিনটা শব্দ হলে, মানে একটা শব্দকে ফ্রেজ নর্মালি বলা হয় না, এটা ওয়ার্ড বলা হয়। যখনই সেটা দুই তিন শব্দ হয় তখন সেটাকে ফ্রেজ বলা হয়। তার মানে এখানে যেটা বসানো হবে সেটা নাউন আকারে বসবে, হয় সে নাউন হবে নয়তো নাউন ফ্রেজ হবে। আই মিন সিঙ্গেল ওয়ার্ড নাউন অর নাউন ফ্রেজ। অলরাইট, এইখানে মূল বিষয়বস্তুটা বসালেই হবে। তাহলে প্রত্যেকটা রচনার একটা মূল বিষয়বস্তু আছে। এবার একটা উদাহরণ বুঝেন। উদাহরণটা হচ্ছে, আচ্ছা উদাহরণ লাগবে কেন, এখানেই তো বোঝা যাইতেছে। অনেক মানুষ বিপজ্জনক কর্মকাণ্ডে নিযুক্ত হইতেছে, যেমন আকাশ থেকে লাফাইতেছে, বরফের উপর দৌড়াইতেছে, বাইক নিয়ে উল্টাপাল্টা চালাইতেছে। তুমি কি এগুলো পছন্দ করো নাকি করো না? বলেন তো, এই যে প্রশ্নটা আপনাদেরকে করেছে, এই প্রশ্নটা মূল বিষয়বস্তুটা কি? এই প্রশ্নটা কি নিয়ে করছে আসলে? মূল আলোচনার টপিকটা কি? শুধু ওই টপিকটার নামটা এখানে লিখলেই হবে। লিখেন তো ইনকল মেসেঞ্জারে, এই প্রশ্নের মূল আলোচনার বিষয়বস্তুটা কি? ওকে, ওকে, গুড গুড গুড, ভেরি গুড, আরে জোস, দারুণ জোস, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আচ্ছা, অনেকেই লিখছে ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। আজকের আলোচনার মূল বিষয়বস্তু ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। ভেরি নাইস, আই এম সো হ্যাপি। লেটস গো। ওকে।